আচ্ছা, গতদিন ক্লাসে আমরা যা পড়ছি তা ভুলে যাও। আমি আবার নতুন কইরা ওই সেম ক্লাসের শুরুর আর কি কথাগুলো বলবো। সেটা হচ্ছে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ কম্পালসারি রয়েছে, যেটা তুমি অলরেডি জানো। তো সেই কম্পালসারি সাবজেক্টে আমাদের পাশ করলেই হবে, কারণ আমাদের সিজিপিএ আমাদের রেজাল্টের সাথে অ্যাড হবে না। তবে এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা গুরুত্বপূর্ণ এই কারণে এখানে কিছু টপিক রয়েছে, যে টপিকগুলো আমাদের যে চাকরির পরীক্ষা, বিসিএস বলো বা অন্যান্য পরীক্ষা সব কিছুতেই আসে। তো এই জন্য এই টপিকগুলো যদি তুমি ভালো ভালো মতো বুঝতে পারো এবং পড়তে পারো এবং মনে রাখতে পারো, তাহলে তোমার ভবিষ্যতে অনেক কাজে দেবে। বা পরবর্তীতে যদি স্পিকিং শেখো, সেক্ষেত্রেও এগুলো কাজে দিবে। আচ্ছা দেখো, আমাদের এই কম্পালসারিতে রয়েছে মোট 100 মার্ক। 100 মার্কের পরীক্ষা হবে 3 ঘন্টার। 100 মার্কের পরীক্ষা 3 ঘন্টা বসে তোমরা দিবা। এরপরে এর সম্পর্কে আমরা জানি, চলো। একটা হচ্ছে কি, 1 নম্বরে তোমাদের থাকবে একটা প্যাসেজ, যেরকমটা ছোটবেলায় থাকতো না, ঠিক সেই রকম। মানে দাঁড়াও, আমি এই যে প্যাসেজ থাকবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে সম্পূর্ণ? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো। ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এই যে তোমার একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাকে উত্তর করতে হবে। এখানে 3টা কোশ্চেন থাকবে এবং কোশ্চেনের এক একটাই 2 মার্ক করে। 3টে প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2 মার্ক করে 6 নম্বর। এই গেল কত, 6 নম্বর পাইলা। এরপর বি নাম্বারে একটা মেইন আইডিয়া থাকবে এবং সাপোর্টিং আইডিয়া থাকবে, মানে প্যাসেজের মূল ভাব এগুলো লিখতে হবে, তো সেখানে 4 নম্বর। এই হলো 10 নম্বর। আর পার্ট সিতে থাকবে যে ওয়ার্ড মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং, সেখানেও 5 নম্বর। আর ডিতে থাকবে সামারি, সেখানেও 5 নম্বর। এগুলো তোমার যে 1 নম্বরে এইটা থাকবে। হুম, এগুলো মানে 1 নম্বরে তোমার 20 মার্ক থাকবে। আর আমরা গতকালকে করেছিলাম এই সেন্টেন্স কারেকশন, এটা থাকবে 2 নম্বরে। এইখানে এই দুই বলতে কিন্তু শুধুমাত্র এই সবগুলোকে বোঝায় না। গ্রামার পার্ট আছে, সেন্টেন্স কারেকশন, ডাব্লিউএস কোশ্চেন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, আর পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তাহলে দেখলা যে গ্রামারে আমাদের কঠিন তেমন কিছুই নাই। ঠিক আছে, শুধুমাত্র সেন্টেন্স কারেকশন, ডাব্লিউএস কোশ্চেন বলতে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার করতে হবে, আর আর্টিকেল তো খুবই সোজা সোজা। রাইট ফর্ম অফ ভার্ব একটু কঠিন লাগে, তবে যদি একটু বুঝতে পারো যে সহজ উপায় কি, তাহলেই তোমরা খুব ভালোভাবে এটা লিখতে পারবে, ওটা নিয়ে অতটা টেনশন নাই। আর পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তো ছোটবেলাও আমরা করেছি, যেমন বিরাম চিহ্ন আর বড় হাত ছোট হাত লেখা, এই বিষয়গুলো তো সেগুলো তো আমরা করেছি। তো গ্রামার পার্টে এগুলো থাকবে, কিন্তু এগুলোর মানে এক একটা নাম্বার আলাদা থাকবে। আর সেটা আমি আহ, মানে যখন করব ওইগুলো দেখবো যে কত নাম্বার থাকে। তবে আমাদের কোশ্চেনে, একটু আগে যে বললাম না, এইটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনে থাকবে। আর এই যে সেন্টেন্স কারেকশন, এটা থাকবে 2 নম্বর কোশ্চেনে। ঠিক আছে। আর আজকে আমরা এই সেন্টেন্স কারেকশন করব, আর তার আগে আমরা মার্কসগুলো দেখছি আর কি। এখানে প্রত্যেকটা 5 নম্বর করে থাকবে। আর এখানে আহ, ও আচ্ছা, গ্রামারের ভিতরে আরো 3টা রয়েছে, সেটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স মেকিং, এখানেও 5 নম্বর। অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস, যেগুলো আমরা ইন্টারমিডিয়েটে করেছিলাম, সেই সেম। এবং রিঅ্যারেঞ্জমেন্ট, এটাও 5 নম্বর। এগুলো আমাদের ইন্টারমিডিয়েটে ছিল, তো আশা করি সমস্যা হবে না বুঝতে। এরপর দেখো রাইটিং পার্ট। রাইটিং পার্টে থাকবে পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্ট, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন বা লেটার, এসে রাইটিং, ট্রান্সলেশন। আসলে কম্পালসারিতে বলা যায় আমাদের টিপিক্যাল একটা ইংরেজি কোশ্চেন সেকেন্ড পেপারে, সেটাই আমাদের কম্পালসারিতে রয়েছে। শুধুমাত্র কি এখানে আমাদের নতুন বলতে আছে শুধুমাত্র এই যে সেন্টেন্স কারেকশন, এটা আমাদের ছিল না আগে কখনো। বাকি সবগুলো টপিকই আমরা কোনো না কোনো সময় পেয়েছি, 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো না কোনো সময় পেয়েছি। আর আর্টিকেল, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, রিঅ্যারেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো ইন্টারমিডিয়েটেও ছিল। চেঞ্জিং ওয়ার্ডস অর অ্যান্ড সেন্টেন্স মেকিং, ও এটা ছিল না, এটা কিন্তু নতুন।
এটা আমি ভাবছিলাম যে ওই যে চেঞ্জিং সেন্টেন্স, এটা না, কিন্তু এটা হচ্ছে নতুন একটা। এটাও দেখবা নে যে তোমাদের নতুন হচ্ছে এই একটা, আর সেন্টেন্স কারেকশন, এই এই দুইটাই হচ্ছে নতুন, বাকিগুলা পুরাতনই স্টাইল। তো চলো দেখি, সামনে যাই আমরা। তো আজকে আমরা করব কি, কোশ্চেন নাম্বার 2, কারেকশন। তো কারেকশনে হচ্ছে 5 মার্ক। যদি একটু আহ, মনে হয় 12টা বা 14টা যদি কারেকশন তোমরা করতে পারো প্র্যাকটিস, তাহলে তোমাদের মানে কারেকশন হয়ে যাবে। কারণ সবসময় রিপিট করে কোশ্চেন, অনার্স লেভেলে এসে তারা রিপিট করে। জাস্ট একটু আহ, নিয়ম একই থাকে, একটু সেন্টেন্স আলাদা করে দিতে পারে, বাট নিয়ম এক। তো এই জন্য যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কমন আসার সম্ভাবনা 100%। তো চলো দেখি। এইটা দেখো, ফারহান ইজ মাই কাজিন ব্রাদার। এটা আমি গতকালকেও বলছিলাম, তবে গতকালকের ক্লাসটা তো আমাদের অত্যাধুনিক ছিল, তো এই জন্য আমি আবার শুরু থেকেই দিয়েছি। এখানে অবশ্যই তোমাদের ধরতে সমস্যা হচ্ছে না যে কাজিন মানেই হচ্ছে চাচাতো ভাই বা মামাতো ভাই বা ফুফাতো ভাই বা বোন, মানে চাচাতো মামাতো সবাইকে কাজিন বলে, যত ভাই বোন আছে সবাইকে কাজিন বলে। তো সেখানে ব্রাদারের আর প্রয়োজন পড়ে না, কারণ কাজিন মানেই মামাতো ফুফাতো চাচাতো ভাই বোঝায়। তাহলে ফারহান ইজ মাই কাজিন বলাই যথেষ্ট, এই জন্য ব্রাদারটা উঠে যাবে। এটা কারেক্ট হবে কি, ফারহান ইজ মাই কাজিন। এরপরে দেখো, এই যে এটার কারেক্ট হবে ফারহান ইজ মাই কাজিন। আর এখানে বলেছিলাম উই স থিয়েটার লাস্ট নাইট, যে গতকালকে রাত্রে আমরা থিয়েটার দেখেছিলাম। এখন থিয়েটার হচ্ছে জায়গাটার নাম, আমরা দেখি যাইয়া নাটক থিয়েটারে। তো এখানে হবে কি, উই স ড্রামা লাস্ট নাইট, আমরা গতকাল রাতে ড্রামা দেখেছিলাম। এখানে দেখো, ইট ইজ আই হু ইজ টু ব্লেম, এটা হচ্ছে আমি। হু, এখন দেখো আই এর পর সবসময় অ্যাম বসে, এই যে হু, এই হুটাই কিন্তু আই। তাহলে এখানে বসবে কি, অ্যাম, অ্যাম বসবে। তাহলে এখানে কি, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। ক্লিয়ার? এরপর দেখো, লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, লেটের পরে মানে অবজেক্টিভ ফর্ম বসে, কোনো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, তাহলে ইউ বসেছে। আর আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি, তাহলে মি বসবে। ঠিক না? আচ্ছা দেখো, তাহলে লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার, খুবই সহজ, একটু মনোযোগ দাও তাহলে তোমার একবারেই পড়া হয়ে যাবে, এবং আর পড়াও লাগবে না এরকম, মানে একটু মনোযোগ দিলেই হবে। এভরিবডি শুড ডু দেয়ার ডিউটি। এখন এভরিবডি বলতে আমরা প্রত্যেককে বুঝাই আলাদা আলাদা। হ্যাঁ, একজনকে প্রত্যেককে বুঝাই, তো সেক্ষেত্রে প্রত্যেক বলতে কি একজন, একজন না, তাহলে এটা কি সিঙ্গুলার। আর সিঙ্গুলার ব্যক্তি হচ্ছে এটা, তো এনারই পসেসিভ ফর্ম বসবে এখানে, এই যে দেয়ার আছে না, এখানে পসেসিভ। তাহলে একজন ব্যক্তির পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, আর দেয়ার তো বুঝে অনেককে। তো সেক্ষেত্রে এভরিবডি শুড ডু হিজ ডিউটি। ঠিক আছে, এভরিবডি শুড ডু হিজ ডিউটি। এখানে দেখো, এফ নাম্বারে, আই লাইক ভেজিটেবল ভেরি মাচ। এই ভেজিটেবল হবে প্লুরাল ওয়ার্ড, কারণ ভেজিটেবল বলতে একটা ভেজিটেবলকে বোঝায় না, সবগুলোকে বোঝায়। সবজি, সবজি বলতে কি আমি সবগুলোকে বুঝি না? তাহলে আই লাইক ভেজিটেবলস ভেরি মাচ। এর পরের সেন্টেন্সটি দেখো, জি নাম্বার, টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ডিসকভারি। টেলিভিশন একটি চমৎকার আবিষ্কার। কিন্তু আবিষ্কার বলতে, ডিসকভারি বলতে বোঝায় যেগুলোকে আমি বলেছিলাম, আবারও বলছি, ডিসকভারি বলতে বোঝায় আমরা যেটা খুঁজে বের করি, পূর্বে ছিল এবং আমরা যেটা খুঁজে বের করি সেটাকে বলে ডিসকভারি। তো সেক্ষেত্রে এখানে হবে কি, টেলিভিশন ইজ এ, সরি, টেলিভিশন আমরা খুঁজে বের করিনি, এটা আমরা তৈরি করেছি বা ইনভেন্ট করেছি। তাহলে এখানে হবে ইনভেনশন। টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন। তাহলে এখানে ভুল কোথায়, এই ডিসকভারিতে। ঠিক আছে। আচ্ছা দেখো, আমি একটু কালার ইউজ করি তাহলে মনে হয় সব সুবিধা হয় নাকি। ওকে, এখন দেখো। আচ্ছা,
এই যে কারেকশন দেখো, ফারহান ইজ মাই কাজিন হবে উই ওয়েন্ট টু, আচ্ছা ওয়েন্ট টু দ্য থিয়েটার লাস্ট নাইট। এইখানে দেখো আরেকটা করছে যে উই ওয়েন্ট টু দ্য থিয়েটার লাস্ট নাইট, আমরা থিয়েটারে গিয়েছিলাম গতকালকে। তো এটাও তুমি করতে পারো, তবে আমার মনে হয় আমি যেটা বলছি ওইটাই সহজ হয়, ঠিক না? আমি যেটা বলছি, জাস্ট আ মোমেন্ট, এখানে আসে না কেন? এখানে আমি বলছিলাম কি ওই এখানে কিন্তু দিয়েছিল, এই জন্য ড্রামা যখন বলবে, স ছিল ছিল বিদায় আমি ড্রামা বলেছি। এখন তুমি যদি ভার্বটাকে চেঞ্জ করো যে আমরা থিয়েটারে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো যে উই ওয়েন্ট টু দ্য থিয়েটার লাস্ট নাইট। এটাও কারেক্ট, আর আমি যেটা বলছি ওটাও কারেক্ট। তারপরে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। এরপর দেখো লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার, এভরিবডি শুড ডু হিজ ডিউটি, আই লাইক ভেজিটেবলস, এখানে ঠিক করতে হবে। আর টেলিভিশন কি আমরা তৈরি করেছি, ইনভেনশন, এটা একটা আবিষ্কার, সেক্ষেত্রে ইনভেনশন বসেছে। এরপরে দেখো হি গট দ্য পোয়েম বাই দ্য হার্ট। বাই দ্য হার্ট কখনোই হয় না, কারণ বাই হার্ট একটা ফ্রেজ, সবসময় বাই হার্টই হবে, বাই দ্য হার্ট হবে না। আর বাই হার্ট বলতে বোঝায় মানে একদম মনের অন্তঃস্থল থেকে আমরা কবিতাটা বুঝে নিয়েছি বা মুখস্থ করে ফেলেছি এটা। আর এখানে দেখো রাম ইজ টলার দ্যান মি। আমি গতকালকে বলেছিলাম যে ডিগ্রি, ডিগ্রির ক্ষেত্রে এটা যে একটা ডিগ্রির ভিতরে পড়েছে, তোমরা কি এটা মনে আছে? যদি নাও মনে থাকে তাহলে আমি আবারও বলছি মনে করানোর জন্য। ডিগ্রি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রি হচ্ছে, মনে করো একটা সিম্পল সেন্টেন্স অ্যাজ দিয়ে থাকবে, যে তুলনায় থাকবে, কিন্তু এরকম যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। এই যে অ্যাজ মানে কোন ক্লাসের অন্য কোনো ছেলে তার মতো ভালো নয়, এরকম। তো সেক্ষেত্রে অ্যাজ দিয়ে যখন দেখবা সেন্টেন্স, সেটা হচ্ছে পজিটিভ। আর এই যে দেন, দেন দিয়ে যেটা দেখবা ওটা হচ্ছে কম্পারেটিভ। আর যদি দেখো দি, দি রয়েছে তাহলে সেটা হবে সুপারলেটিভ। এইখানে ডিগ্রির ক্ষেত্রে শেষে যে অবজেক্টটা বসবে, সেই অবজেক্ট বলতে মানে শেষে যে প্রোনাউনটা বসবে, সেই প্রোনাউনের সাবজেক্টিভ রূপ বসবে, অবজেক্টিভ না, ঠিক আছে? শেষে যে প্রোনাউনটি বসবে তার সাবজেক্টিভ যে রূপ হয় সেটাই বসবে। সেক্ষেত্রে এই যে মি হচ্ছে ভুল রয়েছে, রাম ইজ টলার দেন আই, আই হবে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি বলি, সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্ম মানে আহ, কি বলে, প্রোনাউনের দুইটা ফর্ম, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্ট হচ্ছে যেমন ধরো সিম্পল যে প্রোনাউনগুলো আই, হি, শি, দে, এগুলো হচ্ছে সিম্পল প্রোনাউন। এগুলোকে যদি আমরা অবজেক্টিভ হিসেবে বসাই তখন এর অবজেক্টিভ ফর্ম হয় কি, মি, দেয়ারের হয় দেম, দের হয় দেম, হি এর হয় হিম, আর শি এর হয় হার। ইটের ইটি থাকে, ইউ ইউই থাকে, আবার উই এর ক্ষেত্রে হয় আস, এরকম। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। কিন্তু আমরা কি জানলাম একটু আগে, যে ডিগ্রির ক্ষেত্রে শেষে যে প্রোনাউনটি বসবে সেই প্রোনাউন কখনোই অবজেক্টিভ ফর্ম হবে না, সাবজেক্টিভ ফর্ম হিসেবেই বসবে। তাহলে এখানে এইটা ভুল, এখানে হবে কি আই, এটা হচ্ছে ভুল। বুঝছো, এখানে আই হবে, আই, আই, আমি লিখে দিচ্ছি আই। আর এখানে দেখো দে কেম অ্যান্ড স মি, তারা এসেছিল, এটা তো আমরা বলেছিলাম যে এখানে এটা কারেক্ট আছে, এখানে এটা কারেক্ট। এখন দেখো তোমার কোশ্চেনে অনেক সময় কোনো সেন্টেন্স থাকতে পারে যেটা সঠিক রয়েছে, কিন্তু দেয়া আছে যে মানে কারেকশন করতে বলা হয়েছে, তখন তুমি কি করবা? তোমার জন্য সুবর্ণ সুযোগ ওই নাম্বারটা ক্যারি করার। কিন্তু তুমি যদি বুঝতে না পারো যে এটা কারেক্ট রয়েছে, তাহলে তো তুমি এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। এই জন্য খেয়াল করে পড়বা, যাতে তোমার যদি কারেকশন করাও থাকে সেটা দিয়ে মার্কস যেন ক্যারি হয়। আর আমার ক্লাস কি শুনতে পাওয়া যাচ্ছে বা কোনো শব্দ হচ্ছে আলাদা? একটু জানাও তো, আর বুঝতেছো কিনা এটাও জানাও। হ্যালো?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, হি সাকসিডেড টু ডু ইট। হি শি সাকসিডেড টু ডু ইট। এই যে শি সাকসিডেড টু ডু ইট, এখানে এই যে প্রিপোজিশন এটাই ভুল আছে, বুঝছো? তাহলে সে হবে কি, এখানে হবে শি সাকসিডেড ইন, এইটা এখানে ভুল। এখানে হবে ইন। আমার আবার মাউসটা নষ্ট হয়ে গেছে, এই জন্য লিখতে সমস্যা। ইন, শি সাকসিডেড ইন, তারপরে প্রিপোজিশনের পরে আমরা জানি কি, ভার্বের সাথে আইএনজি, আইএনজি হয়। এই যে, দাঁড়াও, আইএনজি বোঝা গেছে? এইখানে ডু এর সাথে আইএনজি যোগ করে দেওয়া, ডুইং ইট। তারপরে দেখো, দ্য বয়েজ মাস্ট অ্যারাইভ টাইমলি। এখানে হবে দ্য বয়েজ মাস্ট অ্যারাইভ ইন টাইম। ইন টাইম হবে আইএন ইন, তারপর টাইম। এখানে হবে কি, আই এন ইন টাইম, এইটুকু কাটা যাবে। এই, ইন টাইম, দ্য বয়েজ মাস্ট অ্যারাইভ ইন টাইম মানে একদম ছেলেদের আসতে হবে কি একদম ঠিক সময়ে। হি উইল বাই টু ব্রেডস, এই টু ব্রেডস কখনো হয় না, বুঝছো? টু ব্রেডস কখনো হয় না, কারণ আমরা যখন ব্রেড কিনি অনেকগুলো কিনি না, যেমন পিস করা কি অনেকগুলো থাকে না ভিতরে? তো সেজন্য এখানে হবে হি উইল বাই টু লোভস অফ ব্রেড। এখন দেখো এটার বানানটা আমি তোমাকে একটু দেখাই, এটা কাটতে হবে। এই যে, হি উইল বাই টু লোভস, এই যে বানানটা দেখো, LOAVES, লোভস অফ ব্রেড। এই ব্রেড কিন্তু আবার এস যুক্ত হয় না, সিঙ্গুলারই হয়েছে, কারণ এইখানে বলেই দেওয়া হয়েছে যে টু লোভস অফ ব্রেড, মানে ব্রেডের দুইটা কিনবে, দুইটা লোভ কিনবে। তো সেক্ষেত্রে টু লোভস অফ ব্রেড, ব্রেডের সাথে আর এস যুক্ত হবে না, আর ব্রেড হচ্ছে আনকাউন্টেবল, সেজন্য এভাবে লিখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা দেখো, করিম স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা তো কারেক্ট সেন্টেন্স, রাইট? তাহলে দেয়া ছিল কি, করিম সেইস ইংলিশ ফ্লুয়েন্টলি। আমরা কিন্তু ইংলিশে কথা বলি, শুধুমাত্র বলি না। তো ইংলিশ কি একটা ভাষা, সেই ভাষায় আমরা কি বলি, কথা বলি ফ্লুয়েন্টলি। তাহলে করিম স্পিক, করিম কি কথা বলে ইংলিশে ফ্লুয়েন্টলি, মানে একদম অনর্গল ভাবে বা অনবরত। অনর্গলই মনে হয়, অনবরত তো না, না ফ্লুয়েন্টলি বলতে বোঝায় অনর্গল। করিম স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা দেখে নাও, করিম স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে স্পিকের সাথে এস যুক্ত হয়েছে। কারণ থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে না পারো, তাহলে তোমরা ডাজ যুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে। এখন দেখো, পার্সন কত প্রকার আমরা আবার একটু মনে করি, ঠিক আছে? আমরা জানি, তারপর আবার মনে করি। পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, এক কথায়। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা, থার্ড পার্সন হচ্ছে বাকি সব। এখন আমি আমরা বলতে কারা? আমি আমরা বলতে আই, মি, মাইসেলফ, এই যে ওয়ার্ডগুলা, আই, মি, মাইসেলফ, তারপরে আর কি আছে, উই, আমরা, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর সেলফ, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে, বা কোনো নাম, এই যেমন করিমা হচ্ছে একটা নাম, তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি থার্ড পার্সন। থার্ড পার্সনের আবার প্রকারভেদ দুইটা, একটা হচ্ছে এক বচন, একটা হচ্ছে বহু বচন, মানে সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার হচ্ছে যেখানে একজনকে বোঝায় বা একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে সিঙ্গুলার। প্লুরাল হচ্ছে বহু বচন, যেখানে একজনের একের অধিক বোঝায়, সেটা হচ্ছে বহু বচন বা প্লুরাল। ঠিক আছে? তাহলে করিম কি এখানে একজন ব্যক্তি, সে কি সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। তো সেই থার্ড পার্সন সিঙ্গুলারের পর ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এতটুক আশা করি বোঝা গেছে, আমাদের মনে পড়ে গিয়েছে, আমরা ছোটবেলায় যা পড়েছিলাম। এখন দেখো, দাঁড়াও এটা একটু মুছে নেই। ওকে, 3 নম্বরে দেখো। হুম, হি ওয়াজ হাং
হাং ফর মার্ডার। এখন একটা তোমাদেরকে আমি একটা কথা বলি। ভয়েস চেঞ্জ হচ্ছে, ভয়েস আমরা ছোটবেলায় ভয়েস পড়েছি না? ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যখন কোনো ব্যক্তি নিজে কাজ করবে, সেই যে ব্যক্তি যখন শুরুতে থাকবে, মানে মনে করো একটা কাজ, সেই কাজটা একজন ব্যক্তি করেছে, এখন সেই ব্যক্তি যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। আর সেই ব্যক্তি যদি পরে থাকে বা উজ্জ থাকে, আম, তাহলে সেটা হবে প্যাসিভ। তবে প্যাসিভ ভয়েসের আরেকটা রুলস হচ্ছে, তোমার শুরুতে থাকবে যে যার সাথে কাজটা করা হয়েছে বা কি করা হয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে যদি বসে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ আর প্যাসিভ এর মধ্যে আরও একটা তফাৎ রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে সর্বদা পাস্ট পার্টিসিপল হয় না, তবে প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখন দেখো, হি ওয়াজ হাং ফর মার্ডার, মানে তাকে এক কথায় ফাঁসি দেওয়া হয়েছিল, কিসের জন্য? খুনের জন্য, ঠিক না? এখন যে ব্যক্তির ফাঁসি দেওয়া হয়েছে সে কি নিজে নিজে ফাঁসি নিছে? নাই নাই তো, তাকে অন্য কেউ দিছে, রাইট? তো তাকে যেহেতু অন্য কেউ দিছে, তাহলে কাজটা করছে কি অন্য একজন। কার সাথে করছে? তার সাথে। তাহলে সে কি, সে যেহেতু শুরুতে আছে, তাহলে এটা কি প্যাসিভ ভয়েস, ঠিক না? প্যাসিভ ভয়েস কিনা বলো, প্যাসিভ ভয়েস এটা। কারণ এটা অন্য একজনের সাথে ঘটছে, মানে যার সাথে করছে তাকে আমরা শুরুতে বলছি। আর যে করেছে কাজটা সে কিন্তু এখানে নাই, উজ্জ আছে, আর সে শুরুতেও নাই। তো সেক্ষেত্রে কাজটা যেহেতু এই তার হি এর সাথে হয়েছে, হি ওয়াজ হাং ফর মার্ডার, তাহলে এটা কি প্যাসিভ ভয়েস। তাহলে এই যে হাং, হাং কিসে রয়েছে? পাস্ট ফর্মে রয়েছে। আমরা কি জানি? প্যাসিভ ভয়েস মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা একটা চিরন্তন সত্য কথা, এবং এটা কখনোই পরিবর্তন হবে না। কারণ প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে হ্যাং, হাং, হ্যাংড, হ্যাংড হচ্ছে এটার পাস্ট পার্টিসিপল। বানানটা দেখাই দিই। এই যে দেখো, হ্যাংড, HANGED, হ্যাংড। হ্যাংড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন দেখো, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ওয়াজ রাউন্ড। টিচার বলেছিলেন যে পৃথিবী ছিল গোল। এখন দেখো, এই যে ওয়াজ, ওয়াজ দিয়ে বোঝায় কি ছিল, তার মানে কি আর্থ আগে গোল ছিল এখন নাই, এটা বুঝায় না? তাহলে এবার বুঝছো কেন চিরন্তন সত্য হলে প্রেজেন্ট ফর্মে হয়। কারণ চিরন্তন সত্য কখনোই পরিবর্তন হয় না, সেটা সবসময় সত্য। তো সত্য যখন হবে, সেটা তো সবসময় প্রেজেন্ট ফর্মে হবে। কখনোই বলবো না যে ছিল বা অনেক আগে ছিল, এটা কখনোই বলবো না। বা হবে, এটাও বলবো না। যে ফিউচারে হবে, এটাও আমরা বলবো না। তো চিরন্তন সত্য কথা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা সর্বদা মাথায় রাখবে। যখনই দেখবে কোনো সত্য কথা সেন্টেন্সে রয়েছে, তখনই বুঝবে তার মানে তার ভার্বে কোনো প্রবলেম আছে। কারণ তারা ভার্বেই প্রবলেমটা করে দেয়। যেমন চিরন্তন সত্য কথা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তারা করে দিবে যাইয়া অন্য কোনো টেন্সে। বুঝতে পারছি? এখন দেখো, টিচার বলেছিলেন যে দ্য আর্থ ইজ রাউন্ড, যে পৃথিবী গোল। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো এখানে, যদি তোমার মনে কোশ্চেন থাকে, জানি না। দেখো, টেন্স হচ্ছে কয় প্রকার? তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, রাইট? প্রেজেন্ট টেন্সের আমরা একটা জিনিস জানি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বা ভার্বের মেইন ফর্ম বসে, তাহলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার ডু ডাস থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন এখানে ইজ হবে, তুমি আবার ইজ দেখা ভাইবো না কেন এটা কন্টিনিউয়াসের মতো লাগতেছে। ইজ কিন্তু যখন ইজ শুধুমাত্র বসবে, সেক্ষেত্রে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইমপ্লাই করবে, কারণ এখানে ইজ মেইন ভার্ব হিসেবে বসছে। ঠিক আছে? তাহলে কি ইজ হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম যেহেতু ইজ আর এটা মেইন ভার্ব হিসেবে বসেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। শুধুমাত্র কন্টিনিউয়াস তখনই হবে যখন অ্যাম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তখন সেটা হবে কন্টিনিউয়াস। ঠিক আছে? এখন দেখো, এই যে মাই ব্রাদার ইজ টলার দ্যান মি, এইটার কারেকশনও তুমি আমাকে মেসেজে জানাও বা কমেন্ট করে জানাও, যেভাবে হোক জানাও। এটার অ্যান্সার তুমি দাও, কি হবে এটা? মাই ব্রাদার ইজ টলার দ্যান মি, এটার কারেকশন কি হবে?
দ্রুত, দ্রুত জানাও। মাই ব্রাদার ইজ টলার দ্যান মি। এটা দ্রুত জানাও। ওকে, আই হবে, এই তো সাবাস, বুঝতে পেরেছো। কারণ আমরা জানি যে ডিগ্রির পরে যখন মানে প্রোনাউন বসে সেক্ষেত্রে সেটা কি সাবজেক্টিভ রূপ বসে। ওকে, এরপরে দেখো ডি নাম্বার, হিয়ার ইজ এ পেন টু রাইট। হিয়ার ইজ এ পেন টু রাইট। এখন পেনটা দিয়ে যে আমরা লিখবো, সেক্ষেত্রে আহ লিখবো কি হাতে নিয়ে না, সাথে নিয়ে না, আমাদের আমাদের সঙ্গে নিয়ে তো লিখবো পেনটা, নাকি দূরে কোথাও রাইখে তারপর লিখবো? মানে তুমি লজিক্যালি বোঝো। লজিক্যাল হচ্ছে যে তুমি পেনটা কি হাতে নিয়ে লিখবা, মানে নিজের সাথে নিয়ে, রাইট? তাহলে হিয়ার ইজ এ পেন টু রাইট উইথ, উইথ আসবে, উইথ অর্থ কি সাথে। আর টু রাইট উইথ হচ্ছে একটা ফ্রেজ, এটা চিরন্তন সত্য কথা, এটা কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে, টু রাইট উইথ, এটা একটা ফ্রেজ। এখন আমার কথা হচ্ছে, তুমি যদি নিজ থেকেও ভাবো যে আমরা কলমটি হচ্ছে নিজের হাতে সাথে নিয়ে লিখবো, সঙ্গে, আমার সঙ্গে অ্যাটাচ করে তারপরে লিখবো, সেক্ষেত্রে উইথ, উইথটা তোমার মাথায় এসে যাবে। ঠিক আছে, কিছু কিছু জিনিস আমাদের রুলসের বাইরে গিয়েও মনে রাখার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের ভালো মনে থাকবে। বুঝতে পারছি? কারণ সর্বদা তো আমরা মানে লজিক্যাল ওয়েতে ভাববা যে এটা কেন হয়েছে, যখন তুমি কেনটা খুঁজতে যাবে তখন অটোমেটিক নিজে থেকে অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, এরপর দেখো, সক্রেটিস ওয়াজ বর্ন ইন দ্য অ্যাথেন্স। এখন অ্যাথেন্স হচ্ছে একটা জায়গার নাম, সেই জায়গার নামের পূর্বে কখনোই দি বসবে না। তো সেক্ষেত্রে কি হবে? সক্রেটিস ওয়াজ বর্ন ইন অ্যাথেন্স। বুঝতে পারছি? এখন দেখো, হি ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল। হি ট্রাইড উইথ হার্ট অ্যান্ড সোল, এখানে ভুলটা কি? আচ্ছা, উইথ এর প্রয়োজন নেই এখানে। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, এখানে হবে কি যে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, সে একদম হৃদয় মানে হৃদয়ের গভীর থেকে এবং আত্মিকভাবে সে চেষ্টা করেছিল। আমরা অনেক সময় দেখি না যে অনেকে পরিশ্রম করে খুব, মানে মন থেকে তার আত্মা লাগাইয়া তারপরে পরিশ্রম করে, তো সেই কথাটা হচ্ছে এটা যে সে তার জীবনের মানে সর্বোচ্চটা দিয়ে সে চেষ্টা করেছে। তো সেই কথাটা যদি তুমি ইংলিশে বলতে চাও তাহলে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল। যেমন ধরো তুমি এখন কেমিস্ট্রি স্টুডেন্ট, বা যারা আছো অন্যান্য সাবজেক্টেরও বা ডিপার্টমেন্টের, তো সেক্ষেত্রে আহ, তোমরা কি অবশ্যই চেষ্টা করবা ফার্স্ট ক্লাস ক্যারি করার। এজন্য কি তোমরা অবশ্যই চেষ্টা করবা। চেষ্টা করার সময় যদি তোমার তারপর যদি না আসে, সেক্ষেত্রে তুমি বলতে পারবে যে আই ট্রাইড হার্ট অ্যান্ড সোল বাট আই কুডেন্ট গেট ইট। আবার বলতে পারো আই ট্রাইড হার্ট অ্যান্ড সোল, দ্যাটস হোয়াই আই গেট ইট। মানে এই জন্যই আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, এটা আর কি তোমরা বলতে পারবে। তো এই যে দেখো, এই সেন্টেন্সগুলোর উপকারিতা বুঝতে পারছো? তোমরা নিজেরা কথা বলার সময় এই সেন্টেন্সগুলো ব্যবহার করেই কথা বলতে পারবা। এই জন্যই দিছে যে কারেকশন করো, তোমাদের সেন্টেন্স মেকিংটা কারেকশন করো। তোমরা অনার্স লেভেলে উঠেছো, সম্মানে পড়তেছো, তোমরা বাইরে পড়তে যাইতে পারো, পিএইচডি করতে যাইতে পারো, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানা দরকার। তো সেক্ষেত্রে যাইয়ে যদি উল্টাপাল্টা ইংলিশ বলো, সেক্ষেত্রে অপমান হওয়া লাগবে। তো সেজন্য তোমাকে এই যে সুযোগটা দেওয়া হয়েছে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারে। এরপর দেখো, দিস পেন বিলংস টু হিম। এই কলমটি তার। দিস পেন বিলংস টু হিম। আচ্ছা, এটা তো কারেক্টই আছে, আমি কারেক্টই পড়াইতেছিলাম। আচ্ছা দেখো, ছিল যাইয়া ভুল ছিল, দিস পেন ইজ বিলংড টু হিম। এখন এই যে কলমটি তার, সেই কলমটি তার, এটা কি চিরন্তন সত্য কথা না? বলো। কারো যদি কলম থাকে আমার কাছে, তাহলে কি আমরা বলবো না এই কলমটা তার? তো সেই কলমটা যদি তার, এটা তো চিরন্তন সত্য কথা, রাইট? তাহলে চিরন্তন সত্য কথার ক্ষেত্রে কি সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখো, ইজ কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, আর বিলংড হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা কি এই অক্সিলিয়ারি ভার্বকে উঠিয়ে দেব বিসমিল্লা বললা, তারপরে বিলংড হচ্ছে
মেইন ভার্ব, তাই এটার সাথে এস যুক্ত করব। কেন যুক্ত করব, মানে এটা প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে, মেইন কথা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসবে। আর দিস পেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে বিলং এর সাথে এস যুক্ত হবে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। একটু ভাঙা ভাঙা দেখো, দিস পেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ইজ হচ্ছে অক্সিলারি, তাই এটা উঠাই দেবো কারণ এটা আমাদের চিরন্তন সত্য কথা, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবো চক্ষু বুজ্জা। হুম। তাহলে মেইন ভার্ব আমাদের প্রেজেন্ট ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্মে রাখবো এটাকে, কিন্তু আমরা দেখি কি এই যে থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, সেজন্য আমাদের প্রেজেন্ট ফর্মের সাথে এস যুক্ত করতে হবে, মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে বিলং এর সাথে এস যুক্ত করা যায়, ইএস যুক্ত হয় না, তো সেক্ষেত্রে এস যুক্ত হয়েছে, দিস পেন বিলংস টু হিম। ওকে, এরপর দেখো, ম্যারি স্পিক্স দ্য ফ্রেঞ্চ ভেরি গুড। এক্ষেত্রে এই যে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ হচ্ছে একটি ভাষা, তো যে ভাষা অটোমেটিক তো সে নির্দিষ্ট, রাইট? ঠিক না? এখন যে জিনিসটা নির্দিষ্ট, একটা ভাষার কথা বলা হয়েছে ফ্রেঞ্চ ভাষা, যেটা জিনিসটা নির্দিষ্ট, তার ক্ষেত্রে আবার দি বসেছে দেখো, মানে এর মতো ফানি জিনিস আর হইতে পারে? ম্যারি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি গুড, মানে এটা তো নির্দিষ্ট করে বলছেই যে এটা ফ্রেঞ্চ ভাষা, তো সেক্ষেত্রে দিয়ের আর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে ম্যারি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি গুড, এটা হবে রাইট অ্যান্সার। তারপর নোবডি ক্যান টক লাইক হি ক্যান, এখানে ভুলটা হচ্ছে নোবডি ক্যান টক লাইক হিম, এটা হবে যে নোবডি ক্যান টক লাইক হিম, তার মতো কেউ কথা বলতে পারে না। নোবডি ক্যান টক লাইক হিম, নোবডি ক্যান টক লাইক হিম, এই যে হি ক্যান, এটা হবে না, এই হি এর অবজেক্টিভ ফর্ম বসবে। এখন এটার রুলস হচ্ছে দেখো, যে একজনের কথা বলা হয়েছে যে তার মতো কেউ কথা বলতে পারে না, তাহলে আহ তার মতো, লাইক হিম হচ্ছে তার মতো, এটার অর্থ হচ্ছে আহ লাইক হিম। এটার রুলসটা আসলে কি বোঝানো যায় এটা আমি মনে করতে পারতেছি না, সেজন্য আমি বারবার রিপিট করতেছি। তবে এখানে আহ আমরা ইজিলি বুঝতে পারি যে যখন আমরা কারো কারো সম্পর্কে বলি যে তার মতো করে কথা বলা, লাইক হিমই আমরা বলি না অবজেক্টিভ হিসেবে, আহ, এর হি কেন উঠে যাবে, আর এখানে হবে হিম। এখন দেখো, মলি হ্যাজ রিজাইন্ড ফ্রম হার পোস্ট, মলি হ্যাজ রিজাইন্ড ফ্রম হার পোস্ট, এখানে তো কোনো ভুল আমি দেখছি না, নাকি রিজাইন্ড হার পোস্ট হবে, দেখে দিন তো, দাঁড়াও। হ্যাঁ, রিজাইন্ড হার পোস্ট হবে, ফ্রমটা উঠে যাবে। মলি হ্যাজ রিজাইন্ড হার পোস্ট, মানে মলি তার যে পোস্টে ছিল সেটা রিজাইন করেছে, এখন ফ্রমের এখানে কোনো প্রয়োজন নেই, তাহলে মলি হ্যাজ রিজাইন্ড হার পোস্ট, তার মানে কি দেখো, রিজাইন, এই রিজাইনের পরে কোনো প্রিপোজিশন বসবে না, সেই জন্যই ফ্রম উঠে যাবে, এই যে রিজাইন ওয়ার্ডটা, এরপরে প্রিপোজিশন বসবে না। তারপরে হি ইনসিস্টেড মি টু গো, হি ইনসিস্টেড অন মাই গোয়িং, এইটা মুখস্থ করে নাও, এইটা আসবে মানে পরীক্ষায়, এটা খুবই কমন, এই যে রুলসটা না, ইনসিস্টেড মি অন মাই গোয়িং, কারণ এটা অনেক স্টুডেন্টরা ভুল করে, আর এটা দেয়ও তারা, তারা মানে করে ওই যেটা তোমার একটু কঠিন টাইপের ওইগুলো দিয়া টেস্ট করে। হি ইনসিস্টেড মি অন মাই গোয়িং, আর এটা আমাদের চাকরির পরীক্ষায় আসছিল, এটা খুবই কমন, অন মাই, আচ্ছা দেখো আমি লিখতেছি যাতে তুমি এই সময়টা নিয়ে এটা মুখস্থ করো, অন মাই গোয়িং, এইখানেই মুখস্থ, এরপরে যেন আজীবন মনে থাকে, একবার পড়বা সারা জীবন মনে রাখবা, শান্তি, জীবন আর পড়া লাগবে না, এর থেকে সুখ আর হয়? এক পড়ায় জীবন পার। এই দেখো, হি ইনসিস্টেড মি অন মাই গোয়িং, এটা হবে হি ইনসিস্টেড মি অন মাই গোয়িং, একদম মুখস্থ, এই সেন্টেন্সটা একদম মুখস্থ। ম্যারি সেইড জন গুড বাই, এখানে হবে
মেরি বেইড, সেইড না, বেইড। বেইড অর্থ হচ্ছে বিদায় দেওয়া। বেইড অর্থ কি? বিদায় দেওয়া। আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড। বেইড হচ্ছে কি? বিদায় দেয়া। এখানে কি দিছে কারেকশন দেখে নিই। মেরি সেড গুড বাই টু জন, এটা তো ভুল দিছে তাইলে। মেরি সেড, আচ্ছা এভাবেও লেখা যাবে, মেরি সেইড গুড বাই টু জন। মানে মেরি বলেছে গুড বাই, কাকে বলেছে? টু জন, জনকে বলেছে। আর এখানে বলেছিল কি মেরি সেড জন গুড বাই, তো এটা তো অবভিয়াসলি ভুল। তবে এখানে তুমি বলতে পারো মেরি বেইড জন গুড বাই। বেইড দিলে তাহলে জন পরে থাকলে সমস্যা নেই, কিন্তু সেইড যদি দাও, মেরি সেইড, তাহলে মানে মেরি বলেছে, যদি বলেছে দাও, সেক্ষেত্রে হবে কি গুড বাই বলেছে। কাকে বলেছে? টু জন, জনকে বলেছে। ঠিক না? এই যে টু জন। তো সেক্ষেত্রে মেরি সেড গুড বাই টু জন। আর যদি তুমি বেড দাও, বেড হচ্ছে BADE, বেড, এটা হচ্ছে বিদায় দেওয়া। তো মেরি বিদায় দিয়েছে কাকে? জনকে। মেরি বেড জন গুড বাই, এরকম। মানে এটার অর্থটা দ্বারা একটু এরকম। এখন দেখো, না অর্থটা মনে হয় আমি ভালো মতো বলতে পারি নাই, কিন্তু এটা যদি ওইরকম লিখো যে মেরি বেড জন গুড বাই, আর সেটাও লিখতে পারো, আবার এটাও লিখতে পারো, মেরি সেড গুড বাই টু জন। ঠিক আছে? এরপর দেখো, দ্য শপ হ্যাজ জাস্ট ওপেন। এখানে যে কি ভুল আছে এটা যদি তুমি আমাকে একটু বলতে পারো তাহলে অনেক ভালো হয়। বলো তো একটু পারলে। দ্য শপ হ্যাজ জাস্ট ওপেন। আমার মিটিং টাইম, জুমের টাইম শেষ হয়ে যাচ্ছে, একটু দ্রুত বলো এখানে কি ভুল আছে, একটু বলো তোমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা তাহলে দেখি। এই যে হ্যাজ আছে, হ্যাজ, হ্যাঁ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এই যে ওপেন রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো ওপেনের পাস্ট পার্টিসিপল কি? ওপেনড। হ্যাঁ। তো আমি একসাথে বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকে, ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ থাকে। তো এই সবগুলোর পরই ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তো এখানে ওপেনের সাথে ইডি যোগ করে এটার পাস্ট পার্টিসিপল হয়ে যায়। এরপর এটা দেখো, শি ইজ দ্য মোস্ট ক্লিভারেস্ট দেন ইউ। সব থেকে মজার, দি থাকলে সুপারলেটিভ বুঝায়, দেন থাকলে কম্পারেটিভ বুঝায়, ইএসটি আর মোস্ট থাকলে, এই মোস্ট, মোস্ট যদি থাকে সেক্ষেত্রে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট দিয়ে লেখে। আবার ইএসটি দিয়েও সুপারলেটিভ ডিগ্রির বুঝায়, বুঝছো? মানে এটা ভুল কয়টা দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এইটা থাকলে এইটা থাকার কথা না, এই দি থাকলে দেন থাকার কথা না, আবার মোস্ট থাকলে ইএসটি থাকার কথা না, এরকম। তো সেক্ষেত্রে আমরা যেহেতু দেন এখানে পেয়েছি, তাহলে আমরা দেন দিয়েই করি, কম্পারেটিভ ডিগ্রি করি। শি ইজ দি উঠে যাবে, মোস্ট উঠে যাবে কারণ এটা সুপারলেটিভের, আর ইএসটি উঠে যাবে। আর ক্লেভারের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ক্লেভারার। সে ইজ ক্লেভারার দ্যান ইউ, এটা হবে। ঠিক আছে? এই যে দেখো, শি ইজ ক্লেভারার দেন ইউ, এখানে ডাবল কম্পারেটিভ হবে না, সেজন্য ক্লেভারার। আমি আশা করি বুঝাইতে পারছি। তো আজকে এই পর্যন্তই রাখি, ঠিক না? পরের দিন থেকে আবার বাকিগুলো করাবো, মানে পাঁচ থেকে। আর যেহেতু আমি আহ পুরোনো টেন্স গুলোও আর কি ধরছি, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছি, তাই প্রত্যেকটা ক্লাসে থাকার চেষ্টা করবা।